হ্যালো ডিয়ার স্টুডেন্ট, গুড মর্নিং টু এভরিওয়ান। আশা করি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ রয়েছো। ডিয়ার স্টুডেন্ট, আজকে আমাদের এমসিকিউ ক্লাস নাম্বার 9 এবং তোমরা নিশ্চয়ই জানো বা অনেকে জানো না, আমাদের ক্লাসের যে টাইমিং সেটা চেঞ্জ হয়েছে এবং আপাতত আমাদের যে ক্লাস চলছিল সেটা 9টা 9 AM এ হচ্ছিল। এখন 9 AM এর বদলে ক্লাস হবে প্রত্যেক দিন 10 AM, ঠিক আছে? অর্থাৎ সকাল 10টা থেকে ক্লাস হবে। ওকে, আর রুটিন তোমরা যেমন ছিল তেমনই থাকছে, শুধু আমার ক্লাসের টাইমিংটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে? 10 AM থেকে সায়েন্স জিকে ক্লাস হবে এই চ্যানেলে, ঠিক আছে? আপাতত এটা অক্টোবর মাস চলবে। তো যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত নেই তারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো আমরা কোশ্চেন শুরু করি। আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন, প্রথম কোশ্চেনটা হচ্ছে নাম্বার 1, কোন অণু কোভ্যালেন্ট বন্ধনের মাধ্যমে গঠিত হয়? কোভ্যালেন্ট বন্ধন মানে হচ্ছে সমযোজী বন্ধন। কোভ্যালেন্ট বন্ধন মানে হচ্ছে সমযোজী বন্ধন। কোন অণুটি এখানে সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত হয়? NaCl, H2O, MgO, KBr, পটাশিয়াম ব্রোমাইড। কোন অণুটি কোভ্যালেন্ট বন্ধনের মাধ্যমে গঠিত হয়? কোনটি হবে? কোভ্যালেন্ট মানে সমযোজী বন্ধন। বন্ধন দুটো প্রকারের হয়, একটা হচ্ছে সমযোজী, একটা হচ্ছে তড়িৎযোজী। এখানে আমরা দেখতে পাচ্ছি NaCl, এটা অ্যাকচুয়ালি তড়িৎযোজী বন্ধন, কারণ এটা সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস আয়নের সংযুক্তিকরণের মাধ্যমে ঘটে। MgO, এটা হচ্ছে Mg2 প্লাস এবং O2 মাইনাস দুটো আয়নের সংযুক্তিকরণে ঘটে। KBr, এটাও তাই, K প্লাস, ঠিক আছে, ইত্যাদি, আর Br মাইনাস এর মাধ্যমে সংযুক্তিকরণের মাধ্যমে ঘটে। কিন্তু এখানে যেটা জলের অণু তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কোভ্যালেন্ট বা সমযোজী বন্ধন, কারণ আমরা জানি যে হাইড্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন একটা করে ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে একটা করে বন্ড তৈরি করে, একটা করে বন্ধন তৈরি করে, যার মাধ্যমে কিন্তু গঠিত হয়। তাহলে মনে রাখবে H2 বা জল একটি কোভ্যালেন্ট যৌগ, এতে হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণুগুলি ইলেকট্রন শেয়ার করে কেমিক্যাল বন্ধন তৈরি করে, ঠিক আছে? ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে কেমিক্যাল বন্ধন তৈরি করে। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, জল। চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নাম্বার 2, কোনটি প্ল্যানেটরি মডেল দ্বারা পরমাণুর গঠনকে বর্ণনা করে? অর্থাৎ পরমাণুর সৌরমণ্ডলীয় গঠন কে বর্ণনা করেছিলেন? প্ল্যানেটরি মডেল অফ অ্যাটম, সৌরমণ্ডলীয় মডেল কে বর্ণনা করেছিলেন? ডাল্টন, থমসন, রাদারফোর্ড নাকি বোরের মডেল? কোনটি প্ল্যানেটরি মডেল নামে পরিচিত? কার মডেল? তো এখানে আমাদের সঠিক উত্তর কোনটা হবে? এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, রাদারফোর্ডের মডেল। রাদারফোর্ড একটা পরীক্ষা করেছিলেন, যে পরীক্ষার নাম কি? এই পরীক্ষার নামও আসে সোনার পাতে আলফা কণার বিক্ষেপণ পরীক্ষা। তার যে পরীক্ষা, সেই পরীক্ষার নাম কি ছিল? সোনার পাতে আলফা কণার বিক্ষেপণ পরীক্ষা। এই পরীক্ষার দ্বারা তিনি পরমাণুর যে মডেল বার করেছিলেন, সেখানে তিনি বলেছিলেন মাঝখানে থাকে পরমাণুর নিউক্লিয়াস, ধনাত্মক আধানযুক্ত নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের চারিদিকে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে আবর্তন করছে। এটা দেখতে অনেকটা সৌরজগতের মতো, তাই না? বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো আবর্তন করছে, এটা দেখতে অনেকটা সৌরজগতের মতো। যে নিউক্লিয়াসটা হচ্ছে তোমার
নিউক্লিয়াসটা হচ্ছে তোমার ধনাত্মক আধানযুক্ত এবং সূর্যের মতো যেটা কেন্দ্রে থাকে, আর ইলেকট্রনগুলো গ্রহের মতো চারিদিকে ঘুরছে। ঠিক আছে, ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে ঘিরে কক্ষপথে ঘোরে, যেমন গ্রহগুলি সূর্যকে ঘিরে ঘোরে। তাহলে এটাকে আমরা কি বলি? প্ল্যানেটরি মডেল অফ অ্যাটম। ওকে ওকে, তাহলে কোশ্চেন নাম্বার 2 আমরা কমপ্লিট করলাম। নেক্সট আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 3। কোন গ্যাসটি তড়িৎচুম্বকীয় বিকিরণের মধ্যে শোষণ ক্ষমতা বেশি রাখে? অর্থাৎ তড়িৎচুম্বকীয় বিকিরণকে ভালো সবথেকে বেশি শোষণ করে কোন গ্যাস? কোন গ্যাস সবথেকে বেশি তড়িৎচুম্বকীয় বিকিরণ শোষণ করে? কোন গ্যাস সবথেকে বেশি তড়িৎচুম্বকীয় বিকিরণ শোষণ করে? এখানে আমাদের সঠিক উত্তর কোনটা হবে? এখানে আমাদের সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। কেন কার্বন ডাই অক্সাইড? কারণ কার্বন ডাই অক্সাইড সূর্য থেকে আগত বা আমাদের পৃথিবী থেকে প্রতিফলিত ইনফ্রারেড বিকিরণ বা তাপ তরঙ্গ, ইনফ্রারেড বিকিরণকে আমরা বলি তাপ তরঙ্গকে শোষণ করে, এবং এটা গ্রিন হাউস গ্যাস। তোমাদের নিশ্চয়ই মনে থাকবে যে আমাদের পৃথিবীর ওপরে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড গ্যাস থাকে। সূর্য থেকে আলো যখন পৃথিবীতে প্রতিফলিত হয়, এ যখন ফেরত যেতে চায়, তখন কার্বন ডাই অক্সাইড গ্যাস সেটাকে শোষণ করে বায়ুমণ্ডলের টেম্পারেচার বাড়িয়ে দেয়। এই তাপকে ফেরত যেতে দেয় না, বায়ুমণ্ডলের টেম্পারেচারকে বাড়িয়ে দেয়। কিভাবে বাড়িয়ে দেয়? তাপ তরঙ্গ শোষণ করার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড গ্যাস বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়িয়ে দেয়। এই জন্য এটা সব থেকে ভালো। আর তাপ তরঙ্গ মানেই সেটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ। অবলোহিত রশ্মি, ইনফ্রারেড মানে কি? ইনফ্রারেড মানে হচ্ছে অবলোহিত রশ্মি। অবলোহিত রশ্মি শোষণ করার মাধ্যমে বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়ায়। এটা খুব ভালো একটা গ্রিন হাউস গ্যাস কিন্তু। ঠিক আছে, মাথায় রাখবে। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেন আমরা চলে আসি কোশ্চেন নাম্বার 4। কোনটি প্রোটিন সংশ্লেষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? প্রোটিন সংশ্লেষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কে? ডিএনএ, আরএনএ, এটিপি, লিপিড। প্রোটিন সংশ্লেষে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কে? ডিএনএ, আরএনএ, এটিপি নাকি লিপিড? বলো। প্রোটিন সংশ্লেষে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা কে পালন করে? এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে আরএনএ। তোমরা জানো যে আরএনএ রাইবোজোমে, বিশেষ করে মেসেঞ্জার আরএনএ, রাইবোজোমের রাইবোজোম মেসেঞ্জার আরএনএর সাহায্যে প্রোটিন সংশ্লেষ করে থাকে। রাইবোজোমকে বলা হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি। ঠিক আছে, তাহলে জিনগত তথ্যকে কোড থেকে রাইবোজোমে স্থানান্তর করে, এটাকে করে তোমার ট্রান্সফার আরএনএ, টিআরএনএ। তারপরে মেসেঞ্জার আরএনএর নির্দেশ অনুযায়ী তোমার রাইবোজোম প্রোটিন সংশ্লেষ করে। ঠিক আছে, মনে রাখবে রাইবোজোমকে এই কারণে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। রাইবোজোমকে এই কারণে কি বলা হয়? প্রোটিন ফ্যাক্টরি। ঠিক আছে, ক্লিয়ার? সো এটা হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 4। ওকে, নেক্সট আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 5। একটি বস্তুর ত্বরণ কিসের সঙ্গে সম্পর্কিত? একটি বস্তুর ত্বরণ, তার যে অ্যাক্সিলারেশন, সেটি কিসের সঙ্গে সম্পর্কিত? বেগের সঙ্গে সম্পর্কিত, ভরের সঙ্গে সম্পর্কিত, প্রয়োগকৃত বলের সাথে সম্পর্কিত, নাকি ঘনত্বের সাথে সম্পর্কিত? একটি বস্তু
তার ত্বরণ বা অ্যাক্সিলারেশন কিসের উপরে নির্ভর করে? এখানে আমাদের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে তার উপরে প্রযুক্ত বলের উপর নির্ভর করে। ঠিক আছে, কারণ নিউটনের সূত্র কি বলছে? এফ সমান এম এ, নিউটনের দ্বিতীয় সূত্র। অর্থাৎ যত বল প্রয়োগ করবে তাতে ত্বরণ সৃষ্টি হবে। ঠিক আছে, অনেকে হয়তো তোমরা ভাবছো যে বেগের সঙ্গে সম্পর্কিত নয় কেন? ত্বরণ বেগের সঙ্গে সম্পর্কিত নয়, বরং বেগ পরিবর্তনের হার। শুধু বেগ বললে তাহলে হবে না, তোমাকে যেটা বলতে হবে সেটা হচ্ছে বেগ পরিবর্তনের হার। বেগ বললে হবে না, বলতে হবে বেগ পরিবর্তনের হারের সঙ্গে সম্পর্কিত। ত্বরণ বেগ পরিবর্তনের হারের সঙ্গে সম্পর্কিত। ঠিক আছে, বেগের সঙ্গে নয়। তাহলে প্রয়োগিত বলের উপরে নির্ভর করছে ত্বরণ, কারণ তুমি কত বল দেবে তার উপরে ত্বরণ কিন্তু ডিপেন্ড করছে। ঠিক আছে, ওকে, তাহলে এটা কোশ্চেন নাম্বার 5 হলো। ক্লিয়ার প্রত্যেকের কাছে? চলো আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 6। কোনটি ধাতু নয় কিন্তু তড়িৎ পরিবাহিতা করতে সক্ষম? কোনটি ধাতু নয় কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে? ভালো, কোনটি ধাতু নয় কিন্তু ভালো তড়িৎ পরিবহন করতে পারে? এটার উত্তর আমরা সবাই জানি, এটা হচ্ছে অপশন এ, গ্রাফাইট। গ্রাফাইট একটা অধাতু, এবং এটা কার্বনের রূপভেদ। গ্রাফাইট একটা অধাতু এবং কার্বনের রূপভেদ, এটা ভালো তড়িৎ পরিবহন করতে পারে ধাতু না হওয়া সত্ত্বেও। ঠিক আছে, এটা ইলেকট্রনগুলো চলমান থাকায় বিদ্যুৎ পরিবহন করতে পারে, যদিও এটা ধাতু নয়। ঠিক আছে, একটা ভালো অধাতু কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে। ওকে, নেক্সট কোশ্চেন আমরা চলে আসছি, কোশ্চেন নাম্বার 7। কোন প্রক্রিয়ার মাধ্যমে মেঘ থেকে বৃষ্টিপাত ঘটে? কোন প্রক্রিয়ার মাধ্যমে মেঘ থেকে বৃষ্টিপাত ঘটে? তো এটা আমি তোমাদের আগেও বলেছি যে পদার্থের অবস্থার পরিবর্তনটা তোমরা একটু মনে রাখবে। পদার্থের 3 রকম অবস্থা, এক হচ্ছে তোমার কঠিন, এক হচ্ছে তোমার তরল, আর এক হচ্ছে তোমার গ্যাসীয় বা বাষ্প। ঠিক আছে, তো এটা আমি তোমাদের অনেকবার বলেছি। কঠিন থেকে তরল হচ্ছে কি? গলন। তরল থেকে গ্যাস হচ্ছে কি? বাষ্পীভবন। ঠিক আছে, তাহলে গ্যাস থেকে তরল হচ্ছে ঘনীভবন বা সংঘনন, আর এখান থেকে এটাকে বলা হচ্ছে জমাট বাঁধা বা কঠিনীভবন। তাহলে জল থেকে তোমার মেঘ থেকে বাষ্প, মেঘ মানে গ্যাসীয় আকারে থাকে, সেখান থেকে তরল হচ্ছে, তার মানে সেটা হচ্ছে ঘনীভবন বা সংঘনন। অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে সংঘননের মাধ্যমে মেঘ থেকে বৃষ্টিপাত ঘটে, বাষ্পীয় জলকণা ঠান্ডা হয়ে তরল জলকণায় পরিণত হয়। অর্থাৎ বাষ্প ঠান্ডা হয়ে তরলে পরিণত হয়, একে বলা হচ্ছে ঘনীভবন। ওকে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 8। কোন যৌগটি একটি অ্যাসিডের সঙ্গে প্রতিক্রিয়া করে লবণ জল তৈরি করে কিন্তু এটি কোনো ধাতু নয়? কে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ এবং জল তৈরি করে কিন্তু সেটি কোনো ধাতু নয়?
কোন যৌগটি অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ জল তৈরি করে, কিন্তু সেটি কোনো ধাতু নয়। তো আমরা কি জানি, লবণ জল তৈরি করার যে বিক্রিয়া, লবণ এবং জল তৈরি করার যে বিক্রিয়া, সেই বিক্রিয়াকে আমরা কি বলি, প্রশম বিক্রিয়া। প্রশম বিক্রিয়া। এবং এই প্রশম বিক্রিয়ায় কারা অংশগ্রহণ করে, প্রশম বিক্রিয়ায় একটা অ্যাসিড এবং তার সঙ্গে একটা বেস অর্থাৎ একটা ক্ষার, অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং জল তৈরি করে। এই বিক্রিয়াকে আমরা কি বলি, প্রশম বিক্রিয়া। তো এখানে ক্ষারকে সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা ক্ষার যেটা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ এবং জল তৈরি করে। ঠিক আছে, যেমন তোমার HCl একটা অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এর সাথে তোমার NaOH একটা বিক্রিয়া করছে, তাহলে কি তৈরি করছে, NaCl লবণ প্লাস H2O জল। ঠিক আছে, তাহলে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ জল তৈরি করে, একে আমরা কি বলি, প্রশম বিক্রিয়া। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 9, কোনটি প্লাজমা অবস্থার উদাহরণ হতে পারে? প্লাজমা হচ্ছে পদার্থের চতুর্থ অবস্থা, পদার্থের চতুর্থ অবস্থা। কোনটা? এক্সাম্পল, তরল হাইড্রোজেন, স্টার মানে নক্ষত্র, কাঁচ পাথর। কোনটি প্লাজমা অবস্থার উদাহরণ হতে পারে? ভেবে বলো। সঠিক উত্তর হচ্ছে স্টার বা নক্ষত্র। ঠিক আছে, এটা প্লাজমা পদার্থের চতুর্থ অবস্থা, এটা হবে অতি উত্তপ্ত। অতি উত্তপ্ত অবস্থায় প্লাজমা হয়। তো প্লাজমা কাকে বলে? তারার মধ্যে প্লাজমা থাকে, সেখানে গ্যাসীয় পদার্থগুলি এত তাপ পায় যে ইলেকট্রন পরমাণু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এটা একটি উচ্চ শক্তির অবস্থা, অর্থাৎ অতিরিক্ত তাপমাত্রায় যখন কোনো পরমাণু ভেঙে যায়, ভেঙে তার ইলেকট্রন এবং প্রোটন আলাদা হয়ে যায়, অর্থাৎ নিউক্লিয়াস এবং ইলেকট্রন আলাদা হয়ে যায় অতিরিক্ত তাপমাত্রায়। পরমাণু যখন ভেঙে যায় তাকে বলা হয় প্লাজমা অবস্থা। এবং এটা আমরা নক্ষত্র বা তারাদের মধ্যে দেখতে পাই, কারণ তারাদের টেম্পারেচার কি, তারাদের টেম্পারেচার অনেক বেশি। ওকে, নেক্সট আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 10, নিউট্রন সংখ্যা বাড়ানোর ফলে কোনটি সরাসরি পরিবর্তন হয়? নিউট্রন সংখ্যা বাড়ানোর ফলে কোনটি সরাসরি পরিবর্তন হয়? পরমাণুর চার্জ, পরমাণুর আকার, পরমাণুর ভর, পরমাণুর আয়তন। নিউট্রন সংখ্যা বাড়ানোর ফলে কোনটি সরাসরি পরিবর্তিত হয়? নিউট্রন সংখ্যা বাড়ানোর ফলে কোনটি সরাসরি পরিবর্তিত হয়? এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে পরমাণুর ভর। ঠিক আছে, পরমাণুর ভর। কারণ আমরা জানি ভর সংখ্যা, একটা পরমাণু, যে কোনো একটা পরমাণু যদি আমরা এখানে লিখি এক্স একটা পরমাণু, তাহলে উপরে লিখি আমরা ভর সংখ্যা, নিচে লিখি আমরা পরমাণু ক্রমাঙ্ক। এইটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি ভর সংখ্যা। ভর সংখ্যা মানে তার মধ্যে থাকে প্রোটন প্লাস
নিউট্রন, ভর সংখ্যা মানে তার মধ্যে কি থাকে, তার মধ্যে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা থাকে। তুমি যদি নিউট্রন সংখ্যা বাড়িয়ে দাও তাহলে তার ভর সংখ্যা বেড়ে যাবে, অর্থাৎ তার ভর বেড়ে যাবে। ঠিক আছে, চার্জ বাড়বে না, কারণ নিউট্রন হচ্ছে নিস্তড়িত কণা, নিউট্রন বাড়ালে আধান বাড়ে না, শুধুমাত্র ভর বাড়ে। ঠিক আছে, মনে থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 10। ওকে, নেক্সট আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 11। কোন গ্যাসটি নীল শিখায় জ্বলতে থাকে এবং জল তৈরি করে? কোন গ্যাসটি নীল শিখায় জ্বলতে থাকে এবং জল তৈরি করে? কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন। কোন গ্যাসটি নীল শিখায় জ্বলতে থাকে এবং জল তৈরি করে? কোন গ্যাসটি নীল শিখায় জ্বলতে থাকে এবং জল তৈরি করে? রান্নার গ্যাস দেখেছো কখনো? রান্নার গ্যাস, অনেক সময় রান্নার গ্যাসের শিখা দেখবে নীল হয়, কারণ তার মধ্যে প্রচুর পরিমাণে কি থাকে, তার মধ্যে প্রচুর পরিমাণে হাইড্রোজেন থাকে। ঠিক আছে, হাইড্রোজেন এমন একটা গ্যাস, এটা খুবই দাহ্য এবং এটা প্রচন্ড উত্তপ্ত হয়ে জ্বলতে শুরু করে, এবং এটা যখন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে নীল শিখায় জ্বলে এবং এর ফলাফল স্বরূপ জল তৈরি হয়। ঠিক আছে, অক্সিজেন এবং হাইড্রোজেন মিলে তোমার তৈরি করে যেটা, সেটা হচ্ছে জল, এবং প্রচন্ড তাপমাত্রা তৈরি করে, এবং এটা একটা নীল শিখায় জ্বলা একটা গ্যাস। ওকে, কোশ্চেন নাম্বার 11। নেক্সট আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 12। কোন তত্ত্বটি আলোর তরঙ্গ প্রকৃতিকে বোঝায়? অর্থাৎ আলো হচ্ছে এক প্রকার তরঙ্গ, সেটা কোন তত্ত্বের মাধ্যমে আমরা জানতে পারি? কোয়ান্টাম তত্ত্ব, তরঙ্গ অণুর দ্বৈততা, হাইজেনবার্গের অনিশ্চয়তা তত্ত্ব, ইয়ং এর দ্বিবিভাজন পরীক্ষার ফলাফল। কোনটি আমাদের বোঝায় যে আলো হচ্ছে এক প্রকার তরঙ্গ? বলো দেখি, কোনটি আমাদের বোঝায় যে আলো হচ্ছে এক প্রকার তরঙ্গ? দেখো, আমি এখানে তোমাদের কয়েকটা তথ্য লিখে দিচ্ছি। এই তথ্য আমি বোধহয় আগেও দিয়েছিলাম, যারা আমার রেগুলার ক্লাস করে ইউটিউবে তারা নিশ্চয়ই এটা জানে যে আলোর সম্পর্কে দু রকমের তথ্য প্রচলিত আছে। আলোর তত্ত্ব হিসেবে দু রকম তথ্য প্রচলিত আছে। এক হচ্ছে কণা তত্ত্ব, এখানে বলা হয় আলো হচ্ছে কণা, আর দু নম্বর হচ্ছে তোমার তরঙ্গ তত্ত্ব, যেখানে বলা হয় আলো হচ্ছে তরঙ্গ। তো কণা তত্ত্ব কার কার মাধ্যমে পাওয়া যায়? যে পরীক্ষা সেটা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া, আলোক তড়িৎ ক্রিয়া। ক্রম্পটন ক্রিয়া, এই সমস্ত পরীক্ষা থেকে আমরা জানতে পারি আলো হচ্ছে এক প্রকার কণা। অপরদিকে আলো যে তরঙ্গ, এটা কোথা থেকে জানতে পারি? ওই যে ইয়াং, যেটা আমাদের কোশ্চেনে এসছে, ইয়াং এর দ্বিরেখা ছিদ্র পরীক্ষা। ইয়াং এর দ্বিরেখা ছিদ্র পরীক্ষা থেকে জানতে পারি আলোর অপবর্তন, সমাবর্তন, এই সমস্ত ধর্ম থেকে আমরা জানতে পারি আলো হচ্ছে তরঙ্গ আর কণা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া, ক্রম্পটন ক্রিয়া। তো এখানে দেখো আমাদের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে ইয়াং এর দ্বিরেখা ছিদ্র পরীক্ষা। ঠিক আছে, এই পরীক্ষার মাধ্যমে আমরা কি জানতে পারি? যে আলো হচ্ছে এক প্রকার কণা, এই তরঙ্গ। আচ্ছা, তো বর্তমানে TWS অ্যাপে কি কি ক্লাস চলছে সেগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ।
তোমাদের যদি কারো কোনো ফাউন্ডেশন ব্যাচ বা থিওরি পড়ার দরকার হয় তাহলে তোমরা সেই ব্যাচ নিতে পারো, অথবা কারো যদি আরও ডিটেলস প্র্যাকটিস করার ইচ্ছা থাকে টপিক ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ, সেগুলোর জন্যও আছে প্র্যাকটিস ব্যাচ। তোমরা TWS অ্যাপে গেলে সেগুলো দেখতে পাবে। আর কোনো সমস্যা হলে এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো সকাল 10টা থেকে রাত্রি 7টা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা চলে আসছি, কোশ্চেন নাম্বার 13। কোন ধাতুটি আয়রনের সঙ্গে মিশিয়ে স্টেনলেস স্টিল তৈরি করা হয়? আয়রনের সঙ্গে মিশিয়ে স্টেনলেস স্টিল তৈরি করা হয় কোন ধাতুটি? তামা, দস্তা, ক্রোমিয়াম, সীসা। আয়রনের সঙ্গে মিশিয়ে স্টেনলেস স্টিল তৈরি করা হয় কোন ধাতু? কোন ধাতু আয়রনের সঙ্গে মিশিয়ে স্টেনলেস স্টিল তৈরি করা হয়? তামা, দস্তা, ক্রোমিয়াম, সীসা। সঠিক উত্তর হচ্ছে ক্রোমিয়াম। ঠিক আছে, আয়রন এবং ক্রোমিয়াম মিশিয়ে স্টেনলেস স্টিল তৈরি করা হয়। স্টেনলেস স্টিল যেটা মরিচা প্রতিরোধী, অর্থাৎ এখানে মরিচা পড়ে না। ঠিক আছে, স্টেনলেস স্টিল তৈরি করা হয়। ওকে, কোশ্চেন নাম্বার 14। নিম্নলিখিত কোনটি ভরবেগের সংরক্ষণ নীতি অনুযায়ী হয়? নিম্নলিখিত কোনটি ভরবেগের সংরক্ষণের নীতি? গাড়ির ব্রেক চাপার সময়, বস্তুর পতন, রকেটের বেগ, নাকি বাতাসে পাখির উড়ান? কোনটা ভরবেগের সংরক্ষণ নীতি অনুযায়ী হয়? সঠিক উত্তর হচ্ছে রকেটের বেগ। ঠিক আছে, এটা আমি তোমাদের এটাও সম্ভবত আগে এক্সপ্লেন করা হয়েছে। রকেট যদি থাকে, রকেটের পিছন থেকে যখন জ্বালানি বেরিয়ে যাবে নির্দিষ্ট ভরবেগ, তখন একই পরিমাণ ভরবেগ রকেটের উপরে প্রযুক্ত হবে এবং সেই ভরবেগের জন্য রকেট সামনের দিকে এগিয়ে যায়। যেমন বন্দুক থেকে গুলি বেরোলে বন্দুক পিছন দিকে পিছিয়ে আসে, বন্দুকের প্রতিক্ষেপ বেগ, তেমনি রকেটের বেগ। ঠিক আছে, তো এই নামটাও মনে রাখবে, রকেটের বেগ প্লাস বন্দুকের প্রতিক্ষিপ্ত বেগ, এইগুলো সবই কিন্তু ভরবেগের সংরক্ষণ নীতি অনুযায়ী ঘটে। ওকে ওকে, নেক্সট আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 15। কোনটি মানব দেহের সব থেকে বড় অঙ্গ? মানুষের দেহের সব থেকে বড় অংশ কোনটি? এটাও আগে সম্ভবত করানো হয়েছে এবং এটা খুব সহজ অ্যান্সার। দেখি কে উত্তর দিতে পারে। মানুষের দেহের সব থেকে বড় অঙ্গ কোনটি? এখানে সঠিক উত্তর হচ্ছে ত্বক। আমাদের সারা শরীর জুড়ে ত্বক ছড়িয়ে থাকে, ত্বক হচ্ছে সব থেকে বড় অঙ্গ। ত্বকের আয়তন প্রায় 16 থেকে 22 বর্গফুট এলাকা। আমাদের শরীরের সব থেকে বড় অঙ্গ, 16 থেকে 22 বর্গফুট এলাকা জুড়ে ত্বক থাকে। কি করে? এটা ব্যাকটেরিয়া বা অন্যান্য যে সমস্ত ক্ষতিকর রয়েছে জীবাণু, তাদের থেকে রক্ষা প্রদান করে, আমাদের শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, বিশেষ করে ত্বকের নিচে যে সঞ্চিত ফ্যাট, সেটি তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। ত্বকের বিভিন্ন স্তর রয়েছে, এপিডার্মিস, ডার্মিস এবং সাবকুটেনিয়াস টিস্যু, এই সমস্ত স্তর দিয়ে ত্বক গঠিত। ঠিক আছে, চলে আসছে আমরা কোশ্চেন নাম্বার 16। তড়িৎচালক
বল ইএমএফ কি? স্রোত বহনকারী তারে প্রয়োগ করা বল, তড়িৎ বর্তনীতে চার্জ প্রবাহের জন্য প্রয়োজনীয় বল, যন্ত্রের মধ্যে যান্ত্রিক বল, চৌম্বক ক্ষেত্রের কারণে সৃষ্টি বল। তড়িৎ চালক বল বা ইএমএফ কি? তড়িৎ চালক বল মানে তড়িৎকে চালনা করে। তড়িৎ চালক বল মানে তড়িৎ চালনা করে মানে আধান চালনা করে। তাহলে একটা বর্তনীতে চার্জ বা আধান এদের চলাচল করানোর জন্য যে বল সেটাই হচ্ছে তড়িৎ চালক বল, কারণ এরা চলাচল করলে তবেই তড়িৎ প্রবাহ ঘটবে। ঠিক আছে, তো ইএমএফ হচ্ছে এমন একটা বল যেটা ব্যাটারি বা জেনারেটর থেকে সাপ্লাই করা হয়। ব্যাটারি বা জেনারেটরের কাজ কি? ব্যাটারি বা জেনারেটরের কাজ হচ্ছে আধানগুলোকে ঠেলে দেওয়া, যাতে আধানগুলো বর্তনীর মধ্য দিয়ে যেতে পারে। ঠিক আছে, তো এটা মনে রাখবে, সাধারণত ব্যাটারি বা জেনারেটর ইত্যাদি এর কাজ কি? এর কাজ হচ্ছে চার্জ কণাগুলিকে এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নেওয়া। ঠিক আছে, আধানযুক্ত কণাকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া। ওকে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 16 না 17, 17। একক কোষী প্রাণী কোনটি? কেঁচো, হাইড্রা, প্যারামিসিয়াম, প্ল্যানারিয়া। কোনটি এককোষীয় প্রাণী? এককোষী প্রাণী কোনটি? কেঁচো, হাইড্রা, প্যারামিসিয়াম, প্ল্যানেরিয়া। সঠিক উত্তর হচ্ছে প্যারামিসিয়াম। ঠিক আছে, প্যারামিসিয়াম হচ্ছে একটি এককোষী প্রাণী যেটা প্রধানত জলজ প্রাণী। ঠিক আছে, এদের একটাই মাত্র কোষ থাকে শরীরে, সেই কোষের মাধ্যমেই এরা কিন্তু যত জৈবনিক ক্রিয়াকলাপ সম্পন্ন করে, এবং এদের চলাচল করার জন্য সিলিয়া নামক ক্ষুদ্র ক্ষুদ্র সুরের মতো মানে ক্ষুদ্র ক্ষুদ্র সরু সুতোর মতো থাকে, যেগুলোকে বলা হচ্ছে সিলিয়া। এর মাধ্যমে তারা গমন করে। এর মাধ্যমে কি করে? তারা গমন করে, এক স্থান থেকে অন্য স্থানে যায়। বোঝা গেছে? ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে 18। কোনটি আমাদের শরীরের হাড় এবং দাঁতকে শক্তিশালী করে? কোন মৌলটি আমাদের শরীরে হাড় এবং দাঁতকে শক্তিশালী করে? পটাশিয়াম, ফসফরাস, ক্লোরিন, সালফার। কোনটি আমাদের শরীরের হাড় এবং দাঁতকে শক্তিশালী করে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ফসফরাস। আমাদের শরীরের হাড় এবং দাঁতকে শক্তিশালী করে ফসফরাস। ঠিক আছে, এটা ক্যালসিয়ামের সঙ্গে মিলে আমাদের শরীরের হাড় এবং দাঁতকে শক্তিশালী করে। ফসফরাস না থাকলে কিন্তু আমাদের হাড় দুর্বল হয়ে যাবে, সহজে ভেঙে যাবে আঘাত লাগলে। ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেন আমরা চলে আসছি, কোশ্চেন নাম্বার 19। কোন পদার্থের নির্দিষ্ট তাপ ধারণ ক্ষমতা বা এটার আরেকটা নাম হচ্ছে আপেক্ষিক তাপ বা তাপ ধারণ ক্ষমতা? তাপ ধারণ ক্ষমতা মানে কে সব থেকে বেশি সময় তাপ ধরে রাখতে পারে? সোনা, হিলিয়াম, জল, পারদ। কে সব থেকে বেশি তাপ ধরে রাখতে পারে? নির্দিষ্ট তাপ ধারণ ক্ষমতা মানে তার তাপ ধরে রাখার ক্ষমতা সব থেকে বেশি। সঠিক উত্তর হচ্ছে জল। ঠিক আছে, জলের তাপ ধারণ ক্ষমতা বা আপেক্ষিক তাপ সব থেকে বেশি। জলের আপেক্ষিক তাপ এসআই এককে
4186 জুল পার কেজি কেলভিন। ঠিক আছে, যেটার ফলে জলকে উত্তপ্ত করতেও বেশি তাপ দিতে হয় বেশি সময় ধরে, এবং জল ঠান্ডা হতেও বেশি সময় নেয়, কারণ বেশি সময় তাপ ধরে রাখে সে, তাই ঠান্ডা হতেও বেশি সময় নেয়। বোঝা গেছে? কোশ্চেন নাম্বার চলে আসছি, কোশ্চেন নাম্বার 20। কোন গ্যাসটি জলীয় দ্রবণে অ্যাসিডিক বৈশিষ্ট্য প্রদর্শন করে? জলীয় দ্রবণে অ্যাসিড কোন গ্যাস? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, আর্গন। জলীয় দ্রবণে অ্যাসিড ধর্ম প্রদর্শন করে কোন গ্যাস? কোন গ্যাস জলীয় দ্রবণে অ্যাসিডের মতো ধর্ম প্রদর্শন করে? সঠিক উত্তর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কেন? কারণ কার্বন ডাইঅক্সাইড জলীয় দ্রবণে মিশে কার্বনিক অ্যাসিড তৈরি করে, H2CO3। কার্বন ডাইঅক্সাইড প্লাস জল মিশে কি তৈরি করে? H2CO3, কার্বনিক অ্যাসিড তৈরি করে। ঠিক আছে, যেটা অ্যাসিড। তাহলে মনে রাখবে, কার্বন ডাইঅক্সাইড জলে দ্রবীভূত হয় তখন কার্বনিক অ্যাসিড তৈরি করে, যেটা জলকে অ্যাসিডিক করে তোলে। ঠিক আছে, এই জন্য দেখবে বৃষ্টির জল সামান্য অ্যাসিডিক হয়, কারণ আমাদের বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড আছে। তো যখন বৃষ্টি পড়ে ওই জলের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে সামান্য অ্যাসিডিক অ্যাসিড তৈরি করে। এই কারণে বৃষ্টির জলের মধ্যে সামান্য অ্যাসিড থাকে। বুঝতে পেরেছো? ওকে, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 20। এরপর হচ্ছে কোশ্চেন নাম্বার 21। কোন বিক্রিয়া ইলেকট্রন গ্রহণের প্রক্রিয়া ঘটে? কোন বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণের প্রক্রিয়া ঘটে? জারণ বিজারণ, জারণ হ্রাস, নাকি নিউট্রালাইজেশন? কোন বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণের প্রক্রিয়া ঘটে? এটাও তোমাদের একবার আমি বলেছিলাম সম্ভবত। ঠিক আছে, যে সব সময় তোমরা মনে রাখবে, এটা নোট করে নিয়েছো, এটা নোট করে নিও। সব সময় তোমরা মনে রাখবে যে কোনো পদার্থ যখন ইলেকট্রন ত্যাগ করবে, ধরো সোডিয়াম, সোডিয়াম যদি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস হবে এবং একটা ইলেকট্রন তৈরি হবে। আবার ক্লোরিন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে ক্লোরিন মাইনাস হবে। তো ইলেকট্রন ত্যাগ, ইলেকট্রন ত্যাগ, ইলেকট্রন ত্যাগ করলে ক্যাটায়ন তৈরি হয়, পজিটিভ আয়ন তৈরি হয়, ইলেকট্রন ত্যাগ। আর ইলেকট্রন যদি গ্রহণ করে কেউ, ইলেকট্রন গ্রহণ করলে অ্যানায়ন বা নেগেটিভ আয়ন তৈরি হয়। তো যেহেতু ক্যাটায়ন তৈরি হচ্ছে, পজিটিভ আয়ন, তাই ইলেকট্রন ত্যাগ করাকে বলা হচ্ছে জারণ, আর ইলেকট্রন গ্রহণ করাকে বলা হচ্ছে বিজারণ। ঠিক আছে, ইলেকট্রন ত্যাগ করাকে বলা হচ্ছে জারণ, ইলেকট্রন গ্রহণ করাকে বলা হচ্ছে বিজারণ। তাহলে এখানে কি বলছে আমাদের কোশ্চেন? কি বলছে? ইলেকট্রন গ্রহণ হচ্ছে, তাহলে এটা হচ্ছে বিজারণ প্রক্রিয়া। তাহলে বিজারণ হচ্ছে সেই প্রক্রিয়া যেখানে কোনো পদার্থ ইলেকট্রন গ্রহণ করে। ঠিক আছে, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 21। নেক্সট আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 22। নিচের কোনটি একটি ভেক্টর রাশি নয়? অর্থাৎ স্কেলার। গতিবেগ, কাজ, স্থানচ্যুতি, স্থানচ্যুতির আর একটা নাম হচ্ছে সরণ, স্থানচ্যুতি বা সরণ, আর একটা হচ্ছে ভরবেগ। নিচের কোনটি ভেক্টর রাশি নয়? অর্থাৎ
স্কেলার রাশি। গতিবেগ, কৃতকার্য, সরণ, ভরবেগ। কোনটা হবে? এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে কৃতকার্য। বেগ, বেগ একটা ভেক্টর রাশি। বেগ, বেগ একটা ভেক্টর রাশি। কাজ, কৃতকার্য মানে হচ্ছে বল এবং যে সরণ তার ডট প্রোডাক্ট, মানে একটা স্কেলার রাশি। স্থানচ্যুতি সরণ, এটা একটা ভেক্টর রাশি। ভরবেগ, ভর হচ্ছে স্কেলার, বেগ হচ্ছে ভেক্টর, তাহলে ভরবেগ ওভারঅল ভেক্টর রাশি। তো মনে রাখবে, কৃতকার্য মানে বল ইন্টু সরণ। বলও একটা ভেক্টর, সরণ ভেক্টর, দুটো ভেক্টর রাশির সমন্বয়ে তৈরি হয়েছে কৃতকার্য, যেটা একটা স্কেলার। এর শুধু মান আছে, কোনো অভিমুখ নেই। ঠিক আছে, কৃতকার্য। তাহলে মনে রাখবে, কৃতকার্য একটি স্কেলার রাশি, কারণ কেবলমাত্র পরিমাণের উপর নির্ভর করে, দিকের উপরে নয়। এবং কৃতকার্যের একক কি? কৃতকার্যের একক হচ্ছে জুল। এসআই একক এবং সিজিএস একক হচ্ছে আর্গ। সিজিএস একক হচ্ছে আর্গ। ওকে, নেক্সট আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 23। কোন মৌলটির পারমাণবিক ভরের দিক থেকে সবচেয়ে ভারী? কোন মৌলটি সবচেয়ে ভারী? প্লাটিনাম, সোনা, ইউরেনিয়াম, লেড মানে সীসা। কোন মৌলটি পারমাণবিক ভরের দিক থেকে সবথেকে ভারী? পারমাণবিক ভর হিসেবে সবথেকে ভারী। কোশ্চেন নাম্বার 23। কোন মৌলটি সবথেকে ভারী? সঠিক উত্তর হচ্ছে ইউরেনিয়াম। কারণ আমরা জানি ইউরেনিয়ামের ভর সংখ্যা হচ্ছে 235, পারমাণবিক সংখ্যা 92। সব থেকে ভারী মৌল, ঠিক আছে, যার ভর হচ্ছে 238 AMU। পরমাণুর ভরগুলো AMU এককে মাপা হয়। AMU এর পুরো কথাটা মনে রাখবে, এর পুরো কথা হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট। এর পুরো কথা হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট। ঠিক আছে, তো সব থেকে ভারী মৌল হচ্ছে ইউরেনিয়াম, যেটা তোমার নিউক্লিয় চুল্লিতে ব্যবহার করা হয়, পরমাণুর বোমা তৈরিতেও ব্যবহার করা হয়। কোশ্চেন নাম্বার আমরা চলে আসছি 24। কোনটি মূলত শক্তি সংরক্ষণ নীতির উদাহরণ? শক্তির সংরক্ষণ নীতির উদাহরণ কোনটি? গাড়ির গতি বাড়ানো, বল প্রয়োগ করা, পেন্ডুলামের দোলন, সবগুলি। শক্তির সংরক্ষণ নীতির উদাহরণ কোনটি? শক্তির সংরক্ষণ নীতির উদাহরণ কোনটি? সঠিক উত্তর হচ্ছে পেন্ডুলামের দোলন। পেন্ডুলামের দোলন, অর্থাৎ একটা পেন্ডুলাম যখন দোলে, এখানে বাইরে থেকে বল প্রয়োগ করা হয় না। শক্তি সংরক্ষণ নীতি মানে কি? শক্তি সংরক্ষণ নীতি হচ্ছে বাইরে থেকে বল প্রয়োগ না করলে, বাইরে থেকে বল প্রয়োগ না করলে মোট শক্তি সর্বদা সংরক্ষিত থাকে। ঠিক আছে, মোট শক্তি সর্বদা সংরক্ষিত থাকবে। একটা পেন্ডুলামের কথা যদি আমরা বলি, একটা পেন্ডুলাম যখন দোলে, তার বিভিন্ন অবস্থান থেকে একটা অবস্থান, এটা হচ্ছে প্রান্ত বিন্দু। ঠিক আছে, পেন্ডুলামটা দুলছে এই পথে। তো আমরা দেখতে পাই প্রত্যেকটা অবস্থানে, অবস্থান এ, বি বা সি, প্রত্যেকটা অবস্থানে টোটাল মোট শক্তি
অর্থাৎ স্থিতিশক্তি সর্বত্র স্থিতিশক্তি প্লাস গতিশক্তি সংরক্ষিত থাকবে। সব সময় মনে রাখবে স্থিতিশক্তি এবং গতিশক্তির যে যোগফল, এই যোগফলটা সব সময় ধ্রুবক থাকবে যে কোনো পজিশনে। তাই পেন্ডুলাম শক্তির সংরক্ষণ নীতি মেনে চলে। ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেন আমরা চলে আসছি, কোশ্চেন নাম্বার 25। কোন প্রক্রিয়ায় অক্সিজেন এবং গ্লুকোজ ব্যবহার করে কোষ শক্তি উৎপন্ন করে? অক্সিজেন এবং গ্লুকোজ ব্যবহার করে কোষের যে শক্তি উৎপাদন তাকে আমরা কি বলি? বলো। কোন প্রক্রিয়ায় অক্সিজেন এবং গ্লুকোজ একত্রে মিলে শক্তি তৈরি করে? সঠিক উত্তর হচ্ছে শ্বসন প্রক্রিয়া, অর্থাৎ রেসপিরেশন। রেসপিরেশন বা শ্বসন প্রক্রিয়ায় কোষ কিন্তু শক্তি তৈরি করে। এখানে গ্লুকোজ এবং অক্সিজেনের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে শক্তি বা অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটা কোথায় ঘটে? মূলত মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঘটে। তাহলে মাইটোকন্ড্রিয়ার কাজ কি? মাইটোকন্ড্রিয়া মূলত অক্সিজেন এবং গ্লুকোজকে ব্যবহার করে শক্তি তৈরি করে, যেটাকে আমরা বলি সেলুলার রেসপিরেশন বা কোষীয় শ্বসন। ঠিক আছে, চলে আসছি তাহলে কোশ্চেন নাম্বার 26। কোনটি জারণ হ্রাস বিক্রিয়ার একটি উদাহরণ? হ্রাস মানে তোমরা বুঝতে পারো, বলতে পারো যে বিজারণ, বিজারণ মানে হ্রাস বিক্রিয়া বলা হয়। তা কোনটি তোমাদের এখানে জারণ বিজারণ বিক্রিয়া? জল ফোটানো, ব্যাটারি চার্জ করা, গ্যাসীয় অবস্থায় হাইড্রোজেন, তেল ফোটানো। কোন বিক্রিয়াটা জারণ বিজারণ বিক্রিয়ার একটি উদাহরণ? এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে ব্যাটারি চার্জ করা। কারণ যখন ব্যাটারি চার্জিং করা হয়, যখন এটা নোট করে নিয়েছো, ইলেকট্রন ত্যাগ জারণ, ইলেকট্রন গ্রহণ বিজারণ। যখন ব্যাটারি চার্জ করা হয় তখন ব্যাটারিতে একটা প্লেট থাকে ধনাত্মক, একটা প্লেট থাকে ঋণাত্মক। তার মানে ধনাত্মক মানে সে ইলেকট্রন ত্যাগ করে, আর ঋণাত্মক প্লেট মানে ইলেকট্রন গ্রহণ করে। তা ব্যাটারি চার্জ হচ্ছে, মানে একটা প্লেট ধনাত্মক হচ্ছে, একটা ঋণাত্মক হচ্ছে। ধনাত্মক প্লেট ইলেকট্রন ত্যাগ করছে, ঋণাত্মক প্লেট ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে ব্যাটারি চার্জিং হচ্ছে একটা জারণ বিজারণ প্রক্রিয়া যেখানে একই সঙ্গে ঘটছে। ঠিক আছে, একদিকে ইলেকট্রন গ্রহণ হয় আর একদিকে ইলেকট্রন দান হয়। ঠিক আছে, মনে রাখবে। ওকে, এটা হচ্ছে 26 কোশ্চেন নাম্বার, বোঝা গেছে। নেক্সট আমরা চলে আসব কোশ্চেন নাম্বার 27। কোন শক্তিটি স্থানচ্যুতির সময় কর্ম করে? স্থানচ্যুতি মানে হচ্ছে স্মরণ। স্থানচ্যুতি বা স্মরণের সময় কাজ করে কোন শক্তি? তাপ শক্তি, স্থিতিশক্তি, গতিশক্তি, নিউক্লিয়ার শক্তি। মনে রাখবে এটার উত্তর হচ্ছে গতিশক্তি।
অর্থাৎ আমরা বলতে পারি যে গতিশক্তি যখন পরিবর্তন হয় তার মানেই সেখানে কৃতকার্য হয়। গতিশক্তির পরিবর্তন মানেই হচ্ছে কৃতকার্য। অপশন সি হবে এখানে আমাদের সঠিক উত্তর। বোঝা গেছে? গতিশক্তির পরিবর্তন মানেই হচ্ছে কৃতকার্য। ওকে, কোশ্চেন নাম্বার 28, কোন মৌলটির অণুতে একটি ত্রিবন্ধন থাকে? অর্থাৎ তিনটে বন্ধন থাকে কোন মৌলের অণুতে? কোন মৌলের অণুতে তিনটি বন্ধন থাকে? অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, ক্লোরিন। কোন মৌলের অণুতে তিনটি বন্ধন থাকে? সঠিক উত্তর হচ্ছে আমাদের নাইট্রোজেন। কারণ নাইট্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক কত? জেড এর ভ্যালু কত? টোটাল হচ্ছে জেড এর ভ্যালু হচ্ছে 7। তার মানে ইলেকট্রন বিন্যাস কত হবে? 2, 5। তার মানে নাইট্রোজেনের বাইরের কক্ষে 5টা ইলেকট্রন আছে। নাইট্রোজেন চাইবে আরো দুটো ইলেকট্রন যেন ওর সাথে 3টে ইলেকট্রন যেন যোগ হয়, তাহলে 8টা হবে। অপরদিকে আর একটা নাইট্রোজেন, তারও বাইরের কক্ষে 5টে ইলেকট্রন আছে। এখন কি হয়, একটা একটা করে ইলেকট্রন মিলে একটা করে বন্ধন তৈরি করে, তাহলে এরও 8টা হয়ে যায়, ওরও 8টা হয়ে যায়। এইভাবে নাইট্রোজেন অণু একে অপরের সঙ্গে ত্রিবন্ধনের মাধ্যমে যুক্ত হয়। অপরদিকে অক্সিজেন, দুটো অক্সিজেন অণু দ্বিবন্ধনের মাধ্যমে যুক্ত হয়। হাইড্রোজেন এক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়। ঠিক আছে? ক্লোরিন তো এটাও তোমার দ্বিবন্ধনের, এক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়। তাহলে এখানে একমাত্র নাইট্রোজেন হচ্ছে ত্রিবন্ধন। ঠিক আছে? এই কারণে 3টে বন্ধন থাকার জন্য এটি অনেক শক্তিশালী এবং ভাঙতে উচ্চ শক্তির প্রয়োজন হয়। ফলে নাইট্রোজেন গ্যাস তুলনামূলকভাবে নিষ্ক্রিয় গ্যাসের মতো আচরণ করে। এই জন্য চিপসের প্যাকেট বা কোনো কিছু শুকনো রাখার জন্য নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়, কারণ নাইট্রোজেন তুলনামূলক নিষ্ক্রিয় গ্যাস, ত্রিবন্ধন থাকার জন্য অনেক শক্তিশালী। ওকে, কোশ্চেন নাম্বার 29, কোনটি আমাদের স্নায়ুতন্ত্রে সব থেকে ছোট এবং কার্যকরী একক? আমাদের স্নায়ুতন্ত্রের সব থেকে ছোট একক কোনটি? স্নায়ুতন্ত্রের সব থেকে ছোট একক কোনটি? স্নায়ুতন্ত্রের সব থেকে ছোট একক হচ্ছে নিউরন। ঠিক আছে? নিউরনের কাজ হচ্ছে সংকেত, ইলেকট্রিক্যাল সংকেত পরিবহন করে দেহের বিভিন্ন অংশে নিয়ে যাওয়া। নিউরনের 3টে অংশ, সেল বডি, অ্যাক্সন এবং ডেনড্রাইট। ঠিক আছে? 3টে অংশ নিয়ে নিউরন গঠিত। ওকে, কোশ্চেন নাম্বার 30, সূর্য থেকে যে শক্তি নির্গত হয় তা পৃথিবীতে কিভাবে এসে পৌঁছায়? সূর্য থেকে যে শক্তি নির্গত হয় তা পৃথিবীতে কিভাবে এসে পৌঁছায়? সঞ্চালন, বিকিরণ, সংবহন, পরিবহন। তাপের এক প্রকার চলাচল, যেটাকে আমরা বলি বিকিরণ পদ্ধতি। বিকিরণ পদ্ধতিতে সূর্যের মধ্য থেকে তড়িৎচুম্বকীয় তরঙ্গ হিসেবে তাপ শূন্যস্থানের মধ্য দিয়ে আসে। ঠিক আছে? তাহলে বিকিরণ পদ্ধতিতে তাপ তড়িৎচুম্বকীয় তরঙ্গের আকারে প্রবাহিত হয় মাধ্যম ছাড়াই। তরঙ্গের নাম কি? তরঙ্গের নাম হচ্ছে ইনফ্রারেড। ইনফ্রারেড বাংলায় বলা হয় তাপ তরঙ্গ, কারণ এটা তাপমাত্রা বহন করে, বা এটাকে বলা হয় অবলোহিত তরঙ্গ। ঠিক আছে? অবলোহিত তরঙ্গ। আর এখান থেকে আরেকটা কোশ্চেন আসে যে আমরা সূর্যের তাপমাত্রা কিভাবে
মাপতে পারি। সূর্যের তাপমাত্রা মাপার যে যন্ত্র, সেই যন্ত্রটার নাম হচ্ছে, মনে রাখবে, পাইরোমিটার। পাইরোমিটার এমন একটা যন্ত্র যার মাধ্যমে আমরা সূর্যের তাপমাত্রাকে মাপতে পারি। এটাও কিন্তু তোমার এই ইনফ্রারেড রশ্মির ব্যবহার করে তাপমাত্রাকে মাপে, ইনফ্রারেড রশ্মির ব্যবহার করে তাপমাত্রা মাপে। ঠিক আছে, ওকে। নেক্সট আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 31। কোনটি অ্যাসিড বৃষ্টির প্রধান কারণ? অ্যাসিড রেইন বা অ্যাসিড বৃষ্টির প্রধান কারণ কোনটি? বলো। এটা খুব সহজ কোশ্চেন। আমরা জানি কলকারখানা থেকে যে সমস্ত সালফার ডাইঅক্সাইড বা নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড নির্গত হয়, তারা জলের সঙ্গে মিশে সালফিউরিক অ্যাসিড তৈরি করে বা নাইট্রিক অ্যাসিড তৈরি করে, যেটা বৃষ্টির জলের সঙ্গে মিশে আমাদের মাটিতে পড়ে এবং ক্ষতিগ্রস্ত হয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের সালফার ডাইঅক্সাইড। দুটো প্রধানত মনে রাখবে, সালফার ডাইঅক্সাইডের কথা মনে রাখবে আর নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড মনে রাখবে। NOx, ঠিক আছে, এক্স এর ভ্যালু 1 2 3, NO NO2 NO3 NO4, এরা অ্যাসিড বৃষ্টি তৈরি করে। এই গ্যাসগুলি জলীয় বাষ্পের সাথে মিশে তখন সালফিউরিক ও নাইট্রিক অ্যাসিডে পরিণত হয়, সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড তৈরি করে, যেগুলো বৃষ্টির জলের সঙ্গে আমাদের পড়ে। ঠিক আছে, ওকে। কোশ্চেন নাম্বার 32। কোনটি ক্ষার ধাতু নয়? কোনটি ক্ষার ধাতু নয়? সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, লিথিয়াম। কোনটি ক্ষার ধাতু নয়? সঠিক উত্তর হচ্ছে এখানে ম্যাগনেসিয়াম। ঠিক আছে, কারণ সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম এরা সবাই কিন্তু গ্রুপ 1-এ। ঠিক আছে, এদেরকে বলা হয় ক্ষার ধাতু। এরা সবাই গ্রুপ 1-এ আছে। ঠিক আছে, প্রথম গ্রুপে, এরা সবাই প্রথম গ্রুপে থাকে এবং এরা খুবই প্রতিক্রিয়াশীল ক্ষার ধাতু। বরং ম্যাগনেসিয়ামকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু, এটা ক্ষার ধাতু নয়। ঠিক আছে, পর্যায় সারণী। ওকে, নেক্সট আমরা কোশ্চেন চলে আসছি 33। কোনটি বিপাকের সময় মানবদেহে অতিরিক্ত নাইট্রোজেনকে অপসারণ করে? আমাদের দেহের অতিরিক্ত নাইট্রোজেনকে অপসারণ করে কোনটি বিপাক প্রক্রিয়ার মাধ্যমে? ফুসফুস, কিডনি, লিভার নাকি হৃৎপিণ্ড? আমাদের দেহে বিপাক ক্রিয়ার সময় অতিরিক্ত নাইট্রোজেনকে অপসারণ করে কোনটি? সঠিক উত্তর হচ্ছে কিডনি। ঠিক আছে, অতিরিক্ত নাইট্রোজেন অপসারণের প্রধান ভূমিকা পালন করে, যেটা মূত্রের মাধ্যমে আমাদের শরীর থেকে বেরিয়ে যায়। ঠিক আছে, মূত্রের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায়। আর নাইট্রোজেন কোথায় থাকে? প্রোটিনের একটা প্রধান উপাদান নাইট্রোজেন। তো প্রোটিন যখন আমরা খাই, প্রোটিন জাতীয় খাবার, প্রোটিন জাতীয় খাবার বিপাকের ফলে যে নাইট্রোজেন তৈরি হয়, নাইট্রোজেনগুলো যদি এক্সট্রা হয়, সেগুলো কিডনি আমাদের শরীর থেকে বার করে দেয়। ঠিক আছে, সো অপশন বি হবে এখানে সঠিক উত্তর। ওকে, কোশ্চেন নাম্বার 34। কোন ধরনের দৃষ্টিকোণ থেকে তাপ একটি শক্তির রূপ হিসাবে গণ্য হয়? তাপ শক্তির রূপ, এটা কোথায় বলা হয়? রাসায়নিক, রসায়নবিদ্যা, যান্ত্রিক শক্তি, তাড়িৎ শক্তি নাকি তাপগতীয়? তো এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর হচ্ছে তাপগতীয় বা থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্স থেকে আমরা জানতে পারি তাপ হচ্ছে শক্তির একটা রূপ। ঠিক আছে, যেটা এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হতে পারে। ওকে, তাহলে এটা পড়ে রাখবে। ঠিক আছে,
তো আজকে আমরা 34-34টা কোশ্চেন করলাম। কে কত কোশ্চেন কটা হয়েছে কমেন্ট করো, ঠিক আছে? নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো প্রত্যেকে। ওকে।